দর্শক, শেখ হাসিনাই সরাসরি গুম এবং খুনের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ সরকার, যিনি ক্ষমতাচ্যুত বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং আওয়ামী লীগের সভাপতি যাকে বলা হচ্ছে স্বৈরশাসক, তিনিই কিন্তু এই পুরো গুম এবং খুন এই সবকিছু মিলিয়ে যে নির্দেশদাতা কিংবা মূল হোতা সেটি শেখ হাসিনা। এবং এই ধরনের প্রতিবেদনটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ, যেটি অন্তর্বর্তী সরকার, বর্তমানে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতে এসে পৌঁছেছে। দর্শক, এই প্রতিবেদনটি হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ আমরা যেটি বলছি হিউম্যান রাইটস ওয়াচ এবং HRW, যেখানে তারা বলেছে যে কর্মকর্তারা তাদের জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশি এক নায়ক শেখ হাসিনা সরাসরি গুম এবং যে হত্যা সেইগুলোর নির্দেশদাতা, তিনি তার নির্দেশেই সবকিছু সংগঠিত হয়েছে এবং তার নির্দেশেই হত্যা হয়েছে, তার নির্দেশেই গুম করা হয়েছে। দর্শক, সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিবেদন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে যে প্রতিনিধি দল সাক্ষাৎ করে তাদের যে প্রতিবেদন এবং একই সাথে বাংলাদেশের অধিকার পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কারের যে উদ্যোগ সেটিরও প্রশংসা করা হয়েছে সেই প্রতিবেদনে। সকলেই জানি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আহত নিহতের যে ধরনের সংখ্যাটি সামনে এসেছিল এবং এর পেছনে কিন্তু অনেক পরিবার যারা কোলহারা হয়েছেন, মা তার সন্তানকে হারিয়েছেন, ছোট ছোট শিশুরাও কিন্তু আহত হয়েছে, অর্থাৎ উপর থেকে কিন্তু গুলি করা হয়েছিল। সবকিছু মিলে যে ধরনের নির্দেশ দাতা, অর্থাৎ যেখান থেকে নির্দেশগুলো আসতো উপরি পর্যায় থেকে, সম্পূর্ণ নির্দেশে দিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যিনি সভাপতি, অর্থাৎ তার নির্দেশে এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত বছরের 23 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রথম যে গুমের অভিযোগটি আসে, সেই গুমের অভিযোগটি করেন এনামুল কবির নামে এক ব্যবসায়ী। তিনি প্রথম অভিযোগ করেন এবং তিনি জানান 2018 সালে তিনি 10 দিন গুম ছিলেন বলে দাবি করেছেন তিনি। এবং একই সাথে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সকল গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আবেদন করেন ওই ব্যবসায়ী, যিনি প্রথম গুমের কথা বলেছেন এবং যাকে 10 দিন গুম করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। দর্শক, গুমের ঘটনা কিন্তু ব্যাপকভাবে ঘটতে থাকে। বলা হয়ে থাকে যে 10ম জাতীয় সংসদের যে একতরফা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু 2013 সাল থেকে চলে এবং যেটি 2024 সালে এসে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন পর্যন্ত গড়িয়ে আসে, যেটি বলা হচ্ছে। এবং একই সাথে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানেও কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে চলাকালীনও কিন্তু অনেককে ধরা হয়েছে, অনেককেই কিন্তু গুম করানোর চেষ্টা করা হয়েছে, এরকম সংবাদও কিন্তু এসেছে। দর্শক, একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলনে যেন যোগ দিতে না পারে কিংবা ক্ষমতাসীন যেই দলগুলো রয়েছে, বিশেষ করে অর্থাৎ আওয়ামী লীগের সাথে সংঘবদ্ধ বা পারস্পরিক যে দলগুলো রয়েছে এবং তারা যখন আওয়ামী লীগের বিরোধিতা করত, সেই জায়গা থেকে যেন বিরোধিতা না করতে পারে, সেই জায়গা থেকে যেন তারা সোজা হয়ে দাঁড়াতে না পারে, তাদের মধ্যে এক ধরনের ভয়ের সংস্কৃতি সেটি বজায় রাখার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। এ ধরনের কথাও কিন্তু উঠে এসছে এবং একই সাথে যে শেষ পর্যন্ত ভয় ভেঙে রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের পর পতনের আগ মুহূর্তে জনমনে যে ভীতি সঞ্চার, সেই শেষ অপচেষ্টাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ প্রাণ দিতে দিতে যেটি হাজারেরও বেশি ছাত্র জনতা যেখানে আসলে এক জায়গায় একত্রবদ্ধ ছিলেন, সেই জায়গা থেকেই কিন্তু অনেকেই আহত নিহত হয়ে গেছেন। দর্শক, আওয়ামী লীগ সরকার পতনের আগেও এই যে ভয়ের সংস্কৃতির কথা বলছি, সেই সংস্কৃতি নিয়ে কিন্তু মানবাধিকার যে সংগঠনগুলো তারা কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন 2025, কিন্তু 2000 সাল যখন 21 চলে, 2021 সালের 31শে ডিসেম্বর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেছেন যে সুশাসন এবং জবাবদিহিতার অভাবে দেশবাসী এক ধরনের ভয়ের সংস্কৃতিতে বাস করছে। তিনি কিন্তু এই দাবি তুলে ধরেন যে সেই সময়, অর্থাৎ রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, তারা কিন্তু ভয় ভীতিতে ছিল এবং তাদের যে জবাবদিহিতার জায়গা, সেই জবাবদিহিতার জায়গা কিন্তু ছিল না। একটা ভয় সংস্কৃতির মধ্য দিয়ে কেউ হয়তো কথা বলতে পারতো না, সেই জায়গা থেকে নিজেদের শব্দ উচ্চারণ তারা করতে পারতো না, এমন কথা ব্যক্ত করা হচ্ছে। এবং মানবাধিকার সংগঠনের অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান
তখন গণমাধ্যমকে বলেছেন যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুমের ঘটনাগুলো ঘটতে থাকে এবং 2013 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুমের ঘটনা ব্যাপক আকার ধারণ করে। তিনি বলছেন ওই সময়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম এবং নানাভাবে হয়রানি করা হয় এবং 2013 সালের পর থেকে ব্যাপকভাবে যে গুমের ঘটনা সেটি ঘটতে শুরু করে এবং এর মাধ্যমে একটা ভয় সংস্কৃতি তৈরি করা হয়, যেটা আমি শুরু থেকেই বলছি আপনাদেরকে, এবং যাতে বিরোধী দলের যে নেতাকর্মীরা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কোন রকম আন্দোলনে যোগ না দেন, কোন রকম ভাবে তাদের বিরোধিতা না করতে পারেন, তাদের সামনে যেন দাঁড়াতে না পারেন, সেই জায়গা থেকেই কিন্তু মূলত এই ভয়ের যে সংস্কৃতি সেটাকে আসলে তৈরি করা। এবং আওয়ামী লীগ এবং আইন প্রয়োগকারী যে সংস্থার কর্মকর্তারা তারা কিন্তু মিলিতভাবে যে গুমের ঘটনা সেই ঘটনাগুলো ঘটিয়েছেন বলেও এই মানবাধিকারের যেই যিনি বলছেন আর কি, তিনি কিন্তু এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন এবং তিনি আরো যুক্ত করেছেন যে আমাদের সংগঠনের কাছে এই মুহূর্তে 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত মোট 709 জনকে গুম করার তথ্য রয়েছে। এর পরেও 5ই আগস্ট পর্যন্ত অনেক গুম এবং খুনের ঘটনা ঘটেছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলতেছি, অর্থাৎ বলছি সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলার সময় কিন্তু অনেককে গুম করা হয় এবং আন্দোলনের সমন্বয়ক নাহিদকেও গুম করা হয়, তিনি এটিও জানিয়েছেন। এবং বিএনপি সহ যে ভিন্নমতের অনেক রাজনৈতিক নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টি তিনি কিন্তু সামনে এনেছেন। দর্শক, তিনি এও জানিয়েছেন যে 16 বছরের গুমের শিকার 709 জনের মধ্যে 83 জনের লাশ পাওয়া গেছে। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে কতজন ফেরত এসেছেন এবং কতজন ফেরত আসেননি। সেই জায়গা থেকে তিনি জানিয়েছেন ফেরত যারা এসেছেন ফিরতে পেরেছেন 471 জন এবং যারা ফেরেননি সেই সংখ্যাটা যদি আপনাদেরকে জানাই সেখানে 155 জন। তার মানে অধিক মানুষই আসলে এই জায়গাটাতে ফিরতে পারেনি, যদিও 471 জনের মতো ফেরার খবর পাওয়া গেছে, কিন্তু 155 জন, যেটি 1 নয় 2 নয় 3 নয় কিংবা 10-20 নয়, 100 ক্রস করে 155 জনের মতো যারা রয়েছেন তারা কিন্তু ফেরেননি এখন অব্দি। দর্শক, নাসির উদ্দিন এলান তিনি কিন্তু আরো এখানে উল্লেখ করেছেন যে গুমের ঘটনা তদন্তে গঠিত যে কমিশন এরই মধ্যে আয়নাঘর তারা পরিদর্শন করেছে এবং তারা আশা করছে যে কমিশনের প্রতিবেদনে 16 বছরে যে গুমের ঘটনা কারা জড়িত ছিল সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তখন তারা বলেছেন। দর্শক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে চেয়ারম্যান রয়েছেন এবং প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, তিনি কি বলেছেন তার কথা যদি একটু আসি তাহলে এগুলো তিনি বলেছেন 3টি অপরাধে আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে উঠেছিল, এগুলো হচ্ছে গুম, খুন ও দুর্নীতি। তিনি এই 3টি বিষয়কে সামনে রেখেছেন, অর্থাৎ এই যে তার পতন হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই পতনটা শুধুমাত্র যে মানে এখন এসে সংঘটিত হয়েছে ব্যাপারটা এরকম নয়, অর্থাৎ দীর্ঘদিনের একটা শাসন ব্যবস্থায় যেই ধরনের কাঠামোগত ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল, একই সাথে যে ধরনের 3টি বিশেষ বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছেন, যে গুম হওয়ার যে প্রবণতা সেটি বেড়ে গিয়েছিল, একই সাথে খুনের প্রবণতা বেড়ে গিয়েছে এবং দুর্নীতি তো বলাই বাহুল্য, দুর্নীতির জায়গাটিতে ব্যাপক হারে দুর্নীতি বেড়েছে, সে জায়গায় তিনি 3টি উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে 3টি অপরাধী হচ্ছে পরস্পরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গুম, খুন, দুর্নীতি 3টাই একে অপরের সাথে জড়িত। সেই জায়গা থেকে দুর্নীতির পথে কেউ যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে এবং ক্ষমতার যে প্রতিদ্বন্দ্বী কেউ যাতে না থাকে তার জন্যই গুম এবং যে খুন সেই গুম খুনের পথ বেছে নেন দলটির শীর্ষ নেতারা এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও এসব অপরাধের সহযোগী করে তোলা হয়। তবে গুম নিয়ে অনেক উদ্বেগ যেমন রয়েছে, একই সাথে কিন্তু এখানে বিভিন্ন রকম তদন্ত হয়েছে। সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু জানিয়ে দেই যে আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে কিন্তু গুমের যে ঘটনা সেই ঘটনা তদন্তে 27 আগস্ট হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের আগে এবং কমিশনের কার্যপরিধিতে যেখানে 2009 থেকে অর্থাৎ 24 সালের সময় যখন কমিশনের কার্যপরিধিতে আসে তখন 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া যে ব্যক্তি তাদের সন্ধান এবং তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছেন তা নির্ধারণের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। তার আগেও গত 25 আগস্ট সোমবার সে সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়না ঘরের মতো যে চরম ঘৃণ্য অপকর্মের ন্যায় বিচার সেটি নিশ্চিত
করা হবে এবং এরপর তিনি বলেন যে গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদে সেখানে বাংলাদেশ সই করেছে, বিষয়টিও তখন কিন্তু জানা যায়। এবং একই সাথে গুমের যে ঘটনা সেটি কিন্তু দীর্ঘদিনের তদন্তের দাবি জানিয়ে আসছে। সেই জায়গা থেকে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সংগঠনটি গত বছর 18 আগস্ট বিভিন্ন সময়ে গুমের শিকার 158 ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই মহাপরিচালকের কাছেও দেয়। দর্শক, এর আগে 2021 সালে যদি কথা আপনাদেরকে বলি, জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ বিভিন্ন সময়ে যে গুমের শিকার 76 জনের একটি তালিকা বাংলাদেশের তৎকালীন সরকারকে দেয় এবং 2022 সালের 14 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাসেলেট ঢাকা সফরের সময় ওই তালিকা নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন এবং এরপর ওই বছরের 17 আগস্ট ঢাকায় সংবাদ সম্মেলন হলে তিনি গুম এবং বিচার বহির্ভূত হত্যার মতো যে গুরুতর অভিযোগ সেগুলোর বিষয়ে গভীরতর উদ্বেগ প্রকাশ করে। দর্শক, অনেকগুলোই কিন্তু গুম এবং খুনের ঘটনা ঘটেছে। শুধুমাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলন যে চললো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলে গণ অভ্যুত্থানে যে উপদেষ্টা নাহিদ এখন যিনি আছেন তাকে যে গুম করা হয়েছে, শুধু তাই নয় বরং আরো কিন্তু পূর্বেও বলে আসছি যে ওরা যেটা দাবি করছে যে নির্বাচনের সময় অর্থাৎ দ্বাদশ থেকে শুরু করে যে ধরনের নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো আসলে অর্থাৎ নির্বাচিত সরকার আমরা যাকে বলছি একদম জনগণের নির্বাচন, সেই জায়গাটি আসলে নিশ্চিত হয়নি। সেই জায়গা থেকে যে বিরোধী দলগুলো ছিল, বিরোধী দলগুলোকে আসলে প্রতিবাদ করতে কিংবা মাঠে নামার ক্ষেত্রে কিন্তু অনেকভাবে বাধা প্রদান করা হয়েছে এবং তাদেরকেও গুম করা হয়েছে ধরনের অভিযোগ কিন্তু এসেছে। আলোচিত কিছু গুম এবং খুনের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 2010 সালে আসি। 2010 সালের 25 জুন গুমের শিকার হন তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বর বর্তমান ঢাকা দক্ষিণের 20 সেই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম। তাকে ফার্মগেটের ইন্দিরা রোড থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় এবং এরপর 14 বছর পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। তার পরিবারের সাথে সদস্যরা জানেন না যে তিনি জীবিত আছেন নাকি মৃত। শুধুমাত্র তাই নয়, 2012 সালে আসি। 2012 সালের 17 এপ্রিল বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া দেশের একটি চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করে। তাকে এবং তার যে গাড়ির চালক আনসার আলীকে আইন প্রয়োগকারী সংস্থার লোক দাবি করে ঢাকার বনানী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। দর্শক, সাল 2014 সালের 16 এপ্রিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করে দুর্বৃত্তরা এবং ওই দিন বিকেলেই 2:45টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভুইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে তাকে তুলে নেওয়া হয়। পরের দিন রাত 2:30টার দিকে পকেটে 300 টাকা দিয়ে অপহরণকারীরা তাকে মিরপুর আনসার ক্যাম্পের কাছে নামিয়ে দিয়ে যায় এবং ওই 35 ঘন্টার পুরো সময়টাতেই তার চোখ বেঁধে রাখা হয়েছিল। এবং একই সাথে যেমন 2010 সালে ঘটেছে, 2014 সালে ঘটেছে, শুধু 2014 সালে একটি ঘটনা নয়, আরো একটি ঘটনা আপনাদেরকে জানাতে চাই। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে হত্যা করে তাদের লাশ শীতলক্ষা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পরে জানা যায় যে নজরুল ইসলামকে অপহরণ করার সময় দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার সহ অন্য 6 জন অপহরণ এবং পরে হত্যাকাণ্ডের শিকারও হন তারা। এবং অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সারা দেশের মানুষ আসলে একই সাথে ক্ষোভেই ফুঁসে উঠে গিয়েছিল। সেই 2014 সালের আমি কথা বলছি। দর্শক, শুধু 2014 সাল না, 2016 সাল, 2018 সাল এবং আমার কাছে এখন যে লিস্টটি রয়েছে সেখানে 2019 সালেরও কথা রয়েছে। সর্বোপরি কিন্তু যে গুম এবং খুনের ঘটনা অর্থাৎ এই নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই, বরঞ্চ যেখানে বলা হয়েছে যে 2018 সালের 26 মে টেকনাফের কায়ুকপাড়া এলাকা থেকে কাউন্সিলর একরামুল হককে তুলে নিয়ে যাওয়া হয়, এটি যেমন একটি ঘটনা রয়েছে। 2019 সালে আরেকটি ঘটনা রয়েছে। 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একজন নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। যে ঘটনা কিন্তু পুরো সারা দেশব্যাপী এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল, যে সেখানে তাকে মারধর করা হয়, নির্যাতন করা হয় এবং নির্মম ভাবেই কিন্তু তিনি আসলে নিহত হন সেই জায়গাটি থেকে। সুতরাং দর্শক, যে ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করতে চেয়েছে সেই জায়গা থেকেই কিন্তু প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে পূর্বে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটি আমি উপস্থাপন করেছি। একই সাথে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যেটি বলছে যে যেই নির্দেশদাতা অর্থাৎ শেখ হাসিনাই যে সরাসরি এই যে সকল গুম হয়েছে, যে সকল হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ড পরিচালনার যদি মূল হোতা বলা হয় সেটি একমাত্র বলা হচ্ছে
শেখ হাসিনা, যিনি সরাসরি এগুলোর সাথে জড়িত ছিল। দর্শক, এই যে গুম খুনের ঘটনা এবং শেখ হাসিনা সরাসরি জড়িত হওয়ার ঘটনা যে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছেন এবং মানবাধিকার সংস্থাগুলোর যে ধরনের ডাটাবেস রয়েছে, সবকিছু মিলিয়ে পরবর্তীতে আপনাদের কাছে কি মনে হয় যে এই ধরনের যে সহিংসতা সেটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে কি ধরনের সামনের বাংলাদেশ দেখার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ রাখতে পারে? এবং আমরা যখন সামনের বাংলাদেশের কথা বলি, অবশ্যই আমরা চাই না গুম হোক, খুন হোক কিংবা দুর্নীতি হোক। যে তিনটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে, গুম, খুন এবং দুর্নীতি, অবশ্যই পরবর্তী যে সরকারটি আসবে সেই সরকারের কাছেও কিন্তু আমরা এই ধরনের বিষয় আশা করি না। এখন আপনাদের কাছে কি মনে হয় যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশের হাল কিভাবে ধরবে, নাকি সেই জায়গা থেকে গুম এবং দুর্নীতির ধরনের এই ধরনের ব্যাপারও আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে হবে? দর্শক, অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন এবং